even without a naked eye, you just can't see, but there is an injury inside. Blunt injury হওয়ার পরে, but basically wound healing যখন বলছি, we are meaning a superficial skin injury, a bone break, a tooth injury, something that you can see, a visible injury, break in the skin, a breach in the skin. That's what we are dealing with right now. But the wound can be inside, which you cannot see. That can also be a wound. Varieties of wounds are there. Wound can be contaminated, mane nongra lege ache. Sterile wound, it can be a clean wound, mane kichu nei, just a single breach of skin. It can be a multiple components of the body that are involved in the discontinuity. Maneta বুঝতে পারছো? মানে muscle, tendons, bones, everything, vessels, nerves, injury can be involved. The wound can be classified in many ways: clean, unclean, single breach in the skin. It can be contaminated, it can be non-contaminated. So that is tidy wounds, untidy wounds, clean incised, bruising, contusion. Bruising মানে তো just চোট লেগে যাওয়া, but bruise, বড় একটা bruise can lead to a big hematoma later on. বড় একটা কালো ভাব হয়ে গেল, এখানে bruise হয়েছিল, বড় পান্ডা আইজ হয়ে গেল। হেড ইনজুরি গুলোকে, কারণ কি ব্লাড ক্লটস গুলো ডিপেন্ডেন্ট পোর্শনসে চলে এসছে, ব্ল্যাক আই পরে ডেভেলপ করেছে আফটার 48 hours, 72 hours, and that takes 21 days to heal. ব্রুজ হয়েছে এখানে, কালো চোখ হয়ে গেছে এখানে, এখানে পুরো কালো কালো নেমে গেল, that will take time. Okay, but ব্রুজটা don't say কি আরে ছোট চোট লেগেছে. You are being a doctor, when you become a doctor, be always cautious কি কালকে অন্য কিছু হয়ে যেতে পারে। আজকে যেটা প্রথমে আমি দেখছি সেটা কিছু না হয়তো, but it can turn serious later on. এই জিনিসটুকুর জন্য তুমি আজ ডাক্তার আর ওরা ডাক্তার নয়। এই যে বোঝার জিনিসটা, যে তুমি, আমি ইম্পর্টেন্স দেব যে কোনো ছোট জিনিসটাকেও, ওইটা দ্যাট differentiates you from the common man. So injuries can be to bones, joints, nerves, arteries, veins, superficial, partial. এই যে স্কিনের লেভেলস গুলো দেখিয়েছে, এগুলো তো ডার্মিসের লেভেলস গুলো তো আমরা সবাই জানি। দিস ইনজুরি ইজ সুপারফিশিয়াল, ভেরি ইজি টু হিল, তাড়াতাড়ি এটা সেরে যাবে, তাই না? স্কিনের ভেরিয়াস লেভেলস গুলো যেগুলো আছে, ডার্মিস, এপিডার্মিস, কপিটার্মিস, ফ্যাট, এই লেভেলটা, এই যে 6টা লেয়ার্স দিয়ে যে স্কিনটা, দ্যাট ইজ দ্য সিম্পলেস্ট অফ দ্য wound that can be there. But have you heard about polytrauma? তোমাদের আমি গল্প করেছি না polytrauma wound এর, গল্প করেছি না, that রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে অনেক ইনজুরি হয়েছে, বোনস, মাথা ভেঙে গেছে, ফেশিয়াল ইনজুরিজ আর দেয়ার, নেক ইনজুরিজ আর দেয়ার, thoracic injuries are there, abdominal injuries are there. So প্রত্যেকটা জায়গায় wound will be different. Everywhere, this whole body, a wound site will decide what the wound is. তোমার যদি হাতের এখানটা লাগে, যেটা করে সুইসাইড লোকের ইনজুরি, ম্যাক্সিমাম ভেসেলস, নার্ভস গুলো ইনজুরি হচ্ছে। But if you cut yourself on the chest wall, not much of damage, vascular injury, until it is a penetrating wound over the chest wall where you injure the blood vessels of the heart itself. So the site of the wound will also define your different classification of wounds এর মধ্যে, যে কিরকম woundটা, ঠিক আছে? পেটের মধ্যে হলে ব্লান্ট ইনজুরি অ্যাবডোমেন, যদি বড় করে হয় তাহলে কিন্তু ভেতরে নাড়ি ভুড়ি ফেটে যাবে, উপরে স্কিনটা ইন্ট্যাক্ট রইল, বিকজ ইট ইজ ইলাস্টিক। ইলাস্টিক হয়ে ওটা স্প্রেড করে গেছে, কিন্তু ভেতরে নার্ভগুলো ভিতরে অ্যাটাচড মেসেন্ট্রি এন্ড পেছন দিকে আটকে রয়েছে, দে আর স্টেডি এন্ড দে উইল গেট রাপচার্ড, দে উইল গেট ইনজিওর্ড, দ্য ভেসেলস উইল ব্রেক। ওকে, সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ভেরিয়াস সাইটস যেখানে তোমার ইনজুরিটা হচ্ছে। ক্লিন wound, contaminated wound, dirty infected wound, সবচেয়ে ভালো wound কোনটা হয়? যেটা সার্জিক্যাল wound। সার্জিক্যাল wound মানে আমরা একটা ইনসিশন দিচ্ছি, আমরা স্ক্যালপেল দিয়ে কাটছি, বা আমরা লেজার দিয়ে কাটছি, বা আমরা কটারি দিয়ে কাটছি, দ্যাট ইজ দ্য লিস্ট
injury to the place where you injury. আমি যদি মুখের ভেতরে কাটি, ওটা তো স্কিন নেই, ভেতরে তো স্কিন নেই। আমি যদি ইন্টেস্টাইনটাকে কাটি, ওটা তো স্কিন নয়। সো ইট ক্যানট অলওয়েজ বি এ ডার্মাল ইনজুরি, ক্লিন কাট wound over the abdomen. Surgical wound healing will be better if you do the minimum injury to the underlying tissues. Underlying tissues কোনটা? যখন আমি স্কিনটাকে অ্যাবডোমিনাল ওয়াল কাটছি, তখন আমি নার্ভস, ভেসেলস, সাবকুটেনিয়াস টিস্যু, ফ্যাট সবের মধ্যে দিয়ে তারপর আমি তো তোমার পেরিটোনিয়ামটা টাচ করব। পেরিটোনিয়ামটা কাটলে অ্যাবডোমিনাল ক্যাভিটিটা পাবো, তাই নয় কি? সো অ্যাবডোমিনাল wound, সার্জিক্যাল wound are the best wounds which will heal fast. বা তুমি ব্লেড দিয়ে কাজ করছিলে, তোমার হাতে কেটে গেছে, ইট উইল হিল ফাস্ট। কিন্তু তুমি সাইকেল থেকে পড়ে গেছো, সাইকেলে তুমি ডাস্ট, ডার্ট, স্টোনস লাগিয়ে এসছো, ইট উইল টেক টাইম টু হিল। কেন কি? ওটা কন্টামিনেটেড হয়ে গেছে, এটা ডার্টি হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, ইনফেকশন এসে গেছে, ইট উইল টেক টাইম টু হিল। দ্যাট ইজ হোয়াই wound healing চ্যাপ্টার আলাদা করে তোমাদের দেয়া হয়েছে। আন্ডারস্ট্যান্ড? নাও হোয়াট ইজ হিলিং? বডিজ রেসপন্স টু ইনজুরি। বডি কিভাবে নিজেকে তৈরি করবে যে ভালো হব, যত তাড়াতাড়ি পারি আমি নিজেকে হিল করব। সুপারফিশিয়াল স্কিন ইনজুরিতে অসুবিধা বেশি হবে না। বডির যদি হার্টে ইনজুরি হয়ে যায়, ইন্টেস্টাইনস ইনজুরি হয়, রেট্রোপেরিটোনিয়াল অর্গানসে ইনজুরি হয়, কোন ভ্যাসকুলার বড় ভেসেলস কেটে যায়, ওই হিলিংটা বেশি তাড়াতাড়ি দরকার, বিকজ লাইফ ইজ অ্যাট রিস্ক। লাইফটা বাঁচাবার জন্য বডি ট্রাই করবে হিলিংটা ফাস্ট করার জন্য। বাট হোয়াট এভার ইউ ডু, হিলিং উইল টেক 4-5 প্রসেসেস। 4-5 4-5টা জিনিস ভীষণভাবে মনে রাখতে হবে। যেভাবে হিলিংটা হয় ওটা তাড়াতাড়ি করলে হবে না। যে কম্পিউটারের মধ্যে গেলাম, ভাইরাসটাকে হাঁটিয়ে দিয়ে অ্যান্টিভাইরাসটা লোড করে দিয়ে তাড়াতাড়ি করে ভাইরাসটা তোমার ইয়ে হয়ে গেল, ভাইরাস ফ্রি হয়ে গেল, অত তাড়াতাড়ি করে কিন্তু হিলিং হবে না। যদিও আমরা কিন্তু ভীষণভাবে ল্যাবসে এখন চেষ্টা করা হচ্ছে টু ব্রিং অ্যাবাউট প্লুরিপোটেন্ট সেলস, স্টেম সেলস। এই সেলস গুলো দে ক্যান রিজেনারেট টু হার্ট if you put the cells. It can become a lung, it can become a brain, it can become a skin, it can become an intestine. এগুলো এখন ল্যাবে চলছে। Your next chapter is on how the healing can be faster with help of all kinds of cells. These cells are harvested from the embryogens. Embryo থেকে সেটা তোমার যদি আগের থেকে সেভড করা থাকে ল্যাবে সেটা ভালো, আদারওয়াইজ আদার পিপলস এমব্রিও ওই থেকে নেওয়া সেলস গুলো বা অ্যামনিওটিক মেমব্রেন থেকে নেওয়া বা সেলস যেগুলো ম্যানুফ্যাকচার আর্টিফিশিয়ালি করা হচ্ছে, ওই সেলস গুলো যদি দিয়ে দেয়া হয়, they regenerate into the same cells fast and there is a faster wound healing. But এখনো সেইগুলো কিন্তু দোকানে গেলে পাওয়া যাবে না। There will be a time, there will be a time. আমার স্কিনটা কেটে গেছে, তাড়াতাড়ি করে ওই পার্টিকুলার সেলটা দিয়ে দাও, স্কিনে লাগিয়ে দাও। আমার মুখের ভেতরে কেটে গেছে, মুখের ভেতরে ওই পার্টিকুলার সাবমিউকোজাল সেলটা দিয়ে দাও। ইন্টেস্টাইন কেটে গেছে, ওটা দিয়ে লেয়ারিং করে দাও। এখনো কিছু কিছু সেলস, এন্ডোথেলিয়াল সেলস, পরসাইন মানে পোর্ক থেকে, পোর্ক মানে পিগস এন্ড বোর্স থেকে, এগুলো ল্যাবে এগুলো কালচার আউট করা হচ্ছে। এগুলো দে আর ইন দ্য প্রসেস অফ আর্টিফিশিয়ালি মেকিং আপ অল কাইন্ডস অফ সেলস। দে আর প্লুরিপোটেন্ট সেলস। যেই সেলস গুলো দিয়ে ফার্স্ট এমব্রিও যখন স্টার্ট হয় মাল্টিপ্লাই করতে, কোনটা স্কিন হবে, কোনটা রেটিনা হবে, কোনটা কর্নিয়া হবে, all the cells are different, isn't it? Lens আর কর্নিয়া তো আলাদা আছে, রেটিনা তো আলাদা আছে, nerves আলাদা আছে, blood vessels আলাদা, but they drive right from the beginning from particular active cell, isn't it? So these are so important. Wound healing is a chapter, you can take it to your labs. আজকে যেটা পড়ছো এটার উপরে নিজের রিসার্চ করে you can bring us Nobel prizes for India somewhere if you think, if you can study, do research. Okay, these are all research processes. So get an interest. এই যে প্রসেসটা আমরা করছি, দুটো ইম্পর্টেন্ট প্রসেস আছে, রিজেনারেশন আর ইনফ্লামেশন। আর একটা হচ্ছে রেস্টোরেশন, রিজেনারেশন অ্যান্ড রেস্টোরেশন। তো এটার মধ্যে ইনফ্লামেশন আছে, রিঅ্যালাইনমেন্ট অফ দ্য পার্টিকুলার সেলস আছে,
তারপরে ম্যাচুরেশন অফ দ্য সেলস আছে, এই জিনিসগুলোকে হাঁটানো সম্ভব নয়। এগুলো কোনো কোনো ক্ষেত্রে ফাস্ট হবে, কোনো কোনো ক্ষেত্রে ডিলেড হবে। এই যে হিলিং আপ প্রসেসে আমরা ঢুকে গেলাম, উন্ড হয়ে গেছে তৈরি, ট্রমা থেকে হোক বা অ্যাসল্ট থেকে হোক বা সার্জিক্যাল উন্ড হোক, উন্ড তৈরি হলো, উন্ডের ক্লাসিফিকেশন হলো, উন্ড কিভাবে আইডেন্টিফাই করলে হলো, পরিষ্কার কিভাবে করবে উন্ড সেটা ইম্পর্টেন্ট। ওটা যদি ক্লিন কাট উন্ড হয় দেন জাস্ট বিটাডিন, স্যাভলন, all antibiotic solutions, antibiotics will help, but if it's contaminated wound, you have to lavage it, you have to clean it thoroughly. যেখানে প্রসেসেস আছে জেট প্রপারেশন, জেটস ওয়াটার দিয়ে স্প্রে করে আমরা ওই জায়গাগুলো পরিষ্কার করি। যেখানে এমবিডেড হয়ে গেছে ডার্ট গুলো, ট্যাটুইং বলে। তোমরা তো ট্যাটুইং কে কার কার আছে ট্যাটুইং? ট্যাটুস নেই কারো? নো ট্যাটুস। ওকে, যারা ট্যাটুইং করে তারা তো পিগমেন্টস ভেতরে ঢুকিয়ে দেয়। সো when you have a big accident, the dust particles get embedded inside your dermis and epidermis. Okay, so ওইগুলোকে বার করা is very difficult. যেখানটা খুব বেশি খারাপ হয়ে গেছে, ডিভাইটালাইজড টিস্যু, সেগুলোকে আমরা কেটে কেটে বার করে দিই। wound has to be cleaned before the repairing starts. wound cleaning is a very important process. যদি গ্যাংগ্রিন হয়ে গেছে থাকে ইন্টেস্টাইনসটা, আমরা রিসেকশন করে দিই, জায়গাগুলো কেটে বাদ দিয়ে দিই। যেখানে ইম্পেন্ডিং গ্যাংগ্রিন হতে পারে, মানে আজকে গ্যাংগ্রিন নেই কালকে হতে পারে, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য হাউ ইট ইজ, এটা পরিষ্কার কিনা। তুমি রিসেকশন অ্যানাস্টোমোসিস করলে পরের দিন পচে গেছে জায়গাটা, গ্যাংগ্রিন হয়ে গেছে, আবার থেকে অপারেশন করো। সো সেই জন্য উন্ড হিলিং এর মধ্যে এইটা একটা প্রসেস, যে আজকে তুমি প্রাইমারি রিপেয়ার করলে কালকে আবার থেকে রিভিশন যে সার্জারি করতে হয়, রিভিশন সার্জারি, ওটা রিপেয়ার বাই সেকেন্ডারি ইন্টেনশন বা টার্শারি ইন্টেনশন, ওই রকম ভাবেও রিপেয়ার হয়। ইট ডিপেন্ডস, যদি বড় বড় ইনসিশনস হয়ে থাকে, বড় বড় ইনজুরি হয়ে থাকে পেটে, একবারই সব সেলাই করা যাচ্ছে না, আমরা ওয়েট করে যাই, রিপেয়ার বাই প্রাইমারি ইন্টেনশন হয় না। রিপেয়ারটা তখন ডিলেড হয়, কিছুদিন ভালো থাক, ওষুধপত্র দিয়ে নিজে নিজে কাছে আসুক, কিছুটা ছোট হোক উন্ডটা, পেশেন্ট টক্সিক ফ্রি হোক, পেশেন্ট সেপ্টিসিমিয়া থেকে বাইরে আসুক, তারপরে উইল ডু দ্য সেকেন্ডারি রিপেয়ার। উই ক্যান ডু দ্যাট। আদারওয়াইজ পেশেন্ট ইজ ভীষণ খারাপ, ওর পালস নেই, বিপি নেই, হার্ট নেই, রিপেয়ার করে কি হবে? ওয়েট, পেশেন্ট ভালো হোক, নিউট্রিশন দিয়ে, ইমিউনিটি দিয়ে, সবকিছু দিয়ে ভালো হোক, অ্যানিমিয়া হয়ে গেছে, ব্লাড লস হয়ে গেছে, কিছুই নেই, রিপেয়ার করে লাভ নেই, মানে সার্জারি ইজ ডান, পেশেন্ট হ্যাজ ডাইড। এটা কিরকম বাজে ব্যাপারটা হলো না? ভেরি সাকসেসফুলি অপারেশন হ্যাজ বিন ডান, বাট দ্য পেশেন্ট হ্যাজ এক্সপায়ার্ড। ওরকম যেন কোনোদিন না হয়। সার্জারিতে এটা একটা বিশাল বড় লেসন। Don't do such a big surgery that the patient is not there anymore. এত বড় সার্জারি করতে কেউ বলেনি, এটা মাথা রাখবে সব সময়। Even in medicine, don't give such good medicines. I have treated the disease, but the patient has expired. I have treated the disease. Patient রান্না বাড়ি ভালো করেছে, কিন্তু পেশেন্ট লোকই কেউ খেতে পেলো না। সো ওইটা সবসময় মনে রাখবে। ওকে, সো wound রিপেয়ার করবার আগে উন্ডটাকে আগে ভালো করে দেখো যে উন্ডটা পরিষ্কার হয়েছে কিনা, আদারওয়াইজ রিপেয়ার হবেই না। এই যে রিপেয়ার হবে না, তুমি যদি খুব ভালো করে রিপেয়ার করেছো, উন্ডটা পরিষ্কার করেছো, কিন্তু পেশেন্টের হাই ডায়াবেটিস, কোনোদিন পেশেন্ট ভালো হবে না। হবে? হাই ডায়াবেটিসে পেশেন্টের উন্ডগুলো অ্যাডিশনই হবে না, লাগবেই না, তুমি যেখানটা সেলাই করেছো বা যেখানটা ওষুধ দিচ্ছ, কেন কি ডায়াবেটিসের জন্য ওইগুলো ডেড সেলস হয়ে যাচ্ছে, স্লাফ তৈরি হয়ে যাচ্ছে, নোংরা পাস তৈরি হয়ে যাচ্ছে। সো রিপেয়ারটা ওখানে ভালোভাবে, হাই ডায়াবেটিস, সো ইউ হ্যাভ টু control diabetes, control hypertension, control CVA, control his stroke, control his lipids. যদি hypercholesteremia থাকে, ওর যদি ভীষণ ভাবে ক্লটিং মেকানিজম থাকে, ওর যদি ব্লিডিং ডিসঅর্ডার থাকে, তো সেইগুলো রিপেয়ার ঠিক না করে তুমি উন্ড হিলিং করে কোনো লাভ নেই, তাই নয় কি? ওর যদি অ্যানিমিয়া হয়ে থাকে, প্রচুর ব্লাড লস করে গেছে, ওর হাড়গুলো পুরো ভেঙে ভেঙে চৌচির হয়ে গেছে, তুমি এখানে সেলাই দিচ্ছ খুব মন দিয়ে, ইট ইজ অফ নো ইউজ। সো as a clinician, as a surgeon, you have to see whole body, ওর রেসপিরেশনটা ঠিক আছে কিনা, ওর পালস ঠিক আছে কিনা, হার্ট ঠিক আছে কিনা, ব্রেন ঠিক আছে কিনা, দেন গো অ্যাবাউট এক একটা জিনিস রুল আউট করে দেন কাম টু দ্য wound. Wound will become easy to heal if you see the body in total. এটা সব সময় মনে রাখবে।
একটা মানুষকে ট্রিট করতে হলে শুধু ঘাটুকু ট্রিট করলে হয় না, ইউ হ্যাভ টু সি দ্য হোল। ও যদি সবসময় মদই খায়, ও যদি প্যানক্রিয়াটাইটিস হতেই থাকে, তুমি উন্ড রিপেয়ার করে কিছু করবে? কিছু লাভ আছে? আবার অ্যাক্সিডেন্ট করে আবার পড়ে দিয়ে চলে আসবে, ইজন্ট ইট? मौत की पैंक्रेटिस सवार হবে, তোমার সব অপারেশন গেল भाड़ में, जो भी किया था सब काम चला गया ना। तो इसलिए उसको देखना है कि पूरा बॉडी उसका कैसा ठीक रहेगा, तभी तुम काम कर रहे हो। नहीं तो बोलो कि आप कहीं और चले जाइए, अच्छे अच्छे डॉक्टर बैठा है ना, वहां चले जाओ, एम्स है और जिपमर है और अपोलो है, वहां जाओ। हमसे नहीं होगा, बिकॉज इट्स यूजलेस ट्रीटिंग persons when he has got psychosocial. When you're telling all this, তুমি যখন কাউন্সেলিং করছো, he will come to the, okay, I have to live, if I have to live, then I have to give up all these things. When I have to give up all these things, I have to come in the total. তখন তুমি ওই সাইকোলজিক্যাল থিংস গুলোকে ট্রিট করছো। If he's a drunkard, treat his alcoholism. If he's on drugs, treat his, because the reason why he sustained the injury is more important. ওরা ইনজুরিটা হলো কেন? ও যদি বুলেট ফাইট করে আসে, অনেকগুলো বুলেটস নিয়ে চলে এসছে তোমার কাছে, তুমি একটা একটা করে বুলেট, পরের দিন আবার বড় একটা লাসেটের সোয়ার্ড ফাইটিং করে চলে এলো। দ্যাট মিনস হোয়াট? হি ইজ আ ভেরি ব্যাড এলিমেন্ট টু দ্য সোসাইটি অ্যান্ড টু হিমসেলফ অ্যান্ড টু ইউ। ও কালকের দিন তোমাকে কি করে দেবে, ইউ নেভার নো। So when you are doing, that is what I did, and nobody told me. But you will also learn when you treat with patients, deal with patients, that when you treat a wound, choto wound holeo, you are trying to find out the history. কি করে হলো? গাড়ি ফাস্ট চালাচ্ছিলেন, ওটাই আপনার হ্যাবিট, আপনার গাড়িটা ঠিক নেই, maybe he is not in the, but the গাড়ি itself is not running properly. So he has fallen down, he has sustained injury. So the root cause of the wound itself has to be treated first. Tarpore everything will become, if he is diabetic, if he is old, if he is hypertensive, if he is having bleeding disorder, if he has got autoimmune disorders, if he has of HIV positive patient. So all these things has to be taken in account, okay? না wound healing এর মধ্যে ফার্স্টে হচ্ছে তো তুমি রিফ্যাশনিং করবে, রিফ্যাশনিং, রিমডেলিং, ইনফ্লামেটরি ফেজ, প্রলিফারেশন ফেজ, তারপর রিঅ্যালাইনমেন্ট ফেজ। এগুলো কি? এই যে 4-5টা ওয়ার্ডস ইউজ করলাম। রিফ্যাশনিং, রিবিল্ডিং, wound wound রিপেয়ারের প্রথম স্টেজ হলো ক্লিনিং। ক্লিন কিভাবে? একটা wound ক্লিন না হলে এজ কাছে কাছে আসবে না, এজ কাছাকাছি আসলে তাড়াতাড়ি করে রিজেনারেশনটা হবে ফার্স্ট। কিন্তু রিজেনারেশন শুধু উপরে টপ লেভেলটা করলে হবে না, তোমাকে নিচের গুলো, হ্যালো, তো অল দ্য লেয়ার্স হ্যাজ টু বি ব্রট ইন টুগেদার। আমরা যখন অ্যাবডোমেনটাকে কাটি, তখন ফার্স্ট আমরা পেরিটোনিয়ামটাকে রিপেয়ার করি, পেরিটোনিয়ামটা রিপেয়ার করার পরে তারপরে আমরা সাবকুটেনিয়াস রেক্টাস শীথটাকে রিপেয়ার করি প্রোলিন ট্রোলিন দিয়ে, ভাইপ্রোল দিয়ে। ওটা যখন রিপেয়ার করি, তারপরে সাবকুটেনিয়াস ফ্যাটটাকে ক্যাটগাট দিয়ে সেলাই করি, তারপরে স্কিনে স্টেপলস লাগাই, স্টেপলার বা গ্লু লাগাই বা সেরি স্ট্রিপ লাগাই বা জাস্ট সিল্ক, ইউ ক্যান অলওয়েজ ইউজ মনোফিল্ম। তা এতগুলো লেয়ার্স লাগছে। ক্রেনিয়াম হলে বড় বড় স্টিল ওয়ায়ার্স টায়ার্স ওইগুলো দিয়ে। এখন অশেষ ইয়েগুলো বেরিয়ে গেছে, গ্লু গুলো বেরিয়ে গেছে, but they are very costly. Even bone fractures এর জন্য you use titanium clips, bones আটকে। bone facial injuries are very fast, fragile bones তো ভেঙে ঠেঙে তাড়াতাড়ি যায়, চিপে ভিতরে চলে গেল, সাইনাসের মধ্যে বোনের টুকরো বেরিয়ে গেল, তো এইগুলো ক্লিপস দিয়ে দিয়ে করে, ঠিক আছে? আর রিবস গুলো হয়ে গেলে তখন দূরে দূরে সরে গেছে, রিবস গুলো দূরে সরে গেছে, you are bringing together ribs together, then thoracic injury repair করছো, you will put in big clips, big wires, big she guards আছে। এখানে যখন হার্ট সার্জারি করছি তখনও তাই সেম, you use clips, wires, steel wires, glues. So the distance, কেন কেন কিনে এই যে টিস্যুস গুলো একসঙ্গে এসে গেলে অসেস টিস্যুস উইল গো টুগেদার। অসেস কেন বলছি? বোনস, বোনস গুলোকে অস্টিওয়েড প্লেটস বলে, OSTEOID, তাই নয় কি? অস্টিওয়েড, পেরিঅস্টিয়াম, এগুলো আগে পেরিঅস্টিয়ামের নিচে, তারপরে বোনস গুলো থাকে, গট ইট? তো
আমরা নিচে থেকে উপরে অবধি আমরা স্টার্ট করছি রিপেয়ার করতে, কিন্তু নিচের টিস্যুটা যদি খারাপ থাকে দেন উই উইল ওয়েট ফর দ্য স্লাফ আউট, নোংরাটাকে বেরিয়ে দেওয়ার জন্য। ওপরেরটা বন্ধ করলে নিচে যদি ঘা থাকে উই উইল নট ক্লোজ ইট। ডু নট রিপেয়ার আ ইনফেক্টেড উন্ড প্রাইমারিলি, সবসময় মনে রাখবে এটা একটা প্রিন্সিপাল। ইফ ইট ইজ আ ভেরি ব্যাড wound, do not repair it primarily. Wait for the wound to heal, তারপরে it should become sterile wound, proper wound, then bring the edges together. কিন্তু এজ তো সবসময় কাছাকাছি আসবে না, একবারে কি এজ কাছাকাছি আসবে? আসবে না, they are far apart. Many times if it is a big injury, multiple injury, ওরা কিন্তু দূরে দূরে আছে, তখন কাছাকাছি আসার জন্য আমরা we will put in relaxing incisions দিলে কাছাকাছি এসে গেল। সব সময় সেটা করা হয় না, নিজে নিজে ওয়েট করলেও কিছুটা টিস্যু সামনের দিকে এলো, বা তারপরে গ্রাফট চাপিয়ে দেওয়া হলো। আমরা ক্যান্সার সার্জারিতে বড় বড় টিস্যুস যখন বার করে দিই, ওই জায়গাটা ফিল আপ করার জন্য ফ্ল্যাপস উঠিয়ে নিয়ে আসি। ব্রেস্ট সার্জারিতে ফ্ল্যাপস, পায়ের ফ্ল্যাপস, আঙ্গুল ইঞ্জুরিতে পাল্প ইঞ্জুরি হয়েছে, এটা এখানে লাগিয়ে দাও, এমবিড করে দাও, কিছুদিন পরে এটাকে ছেড়ে দেবো, রিলিজ করে দেবো। হাতটাকে পেটের ভেতরে রেখে দাও। ব্রেনের স্কালগুলোকে আমি ব্রেনের পেটের মধ্যে সেভ করে দিচ্ছি, ঘাড়ে, গলায়, পিঠে, কাঁধে, we can save your place for 6 months at a stretch. Very good areas, you can save it, then take it out, place it. রেফ্রিজারেটরস রাখার দরকার নেই। সো দিস আর দ্য টাইপস অফ wound healing. এরিয়াটা রইলো, তুমি স্কিনটা ক্লোজ করে দিলে, এখানকার ব্রেনের পোর্শনটা, ক্যালভেরিয়াম অফ দ্য ব্রেন হ্যাজ বিন সেভড আউটসাইড। এগুলো সব জানা তো, এগুলো না জানা তো না, এগুলো তো তোমরা সব জানো, isn't it? This is way how we treat. এখন তো স্টিল ফ্ল্যাপস বেরিয়ে গেছে, যেই জায়গাটায় নেই সেই জায়গাটাকে এক্সকিউজ মি prosthesis can be used. Hand loss, হ্যান্ড নিয়ে আসলে মাইক্রো সার্জারি করে রিপেয়ার হচ্ছে, কিন্তু যেখানে হ্যান্ডটাই নেই, ইলেকট্রনিক্যালি স্টেবল হ্যান্ডস উইথ এআই ফিচার্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, everything it will do, all the joints are in position and it will never get stiff unlike your other body joints. AI functional, very good artificial prostheses are available for the loss of limbs. হ্যাঁ, ব্রেন উড়ে চলে গেল, এখনো তৈরি হয়নি, ব্রেন বেশি বসে যাবে। হার্টও তৈরি হতে শুরু করে দিয়েছে ল্যাবসে, হার্টস আর বিং মেড, হার্ট লাং মেশিনের যেটা বাইরে হচ্ছে সেটাও তৈরি হতে শুরু করে দিয়েছে, ইউ ক্যান রিপ্লেস। বাট ফর লিভার ইভেন নাও উই আস্ক মাদার, মা দেবে না ভাই দেবে, দিদি দেবে, বোন দেবে, cadaveric organs you can always have, cadaveric organs, বা persons who are on deathbed or there is no ইজোরেমস or ভিজরো ওটা হয়ে আছে, ক্লিনিক্যালি ডেড, সেই লোকেদের আমরা অর্গানস নিয়ে থাকি। তো মোটামুটি এইরকম ভাবেই হয়, কিন্তু বেসিক্যালি এটার মধ্যে কি হয় যে ইনফ্লামেশন সবচেয়ে আগে বলে, যখন ইনজুরি হয় তখন ব্লাড ভেসেলস থেকে ব্লাড বেরোচ্ছে, ইনফ্লামেশন ইজ দেয়ার। দিস ইনফ্লামেশন ইজ দ্য প্রসেস অফ রিপেয়ার। এই যে চোট লেগেছে, জায়গাটা ফুলে গেছে, ফাট করে দেখেছো তো, চোট লাগার পরে জায়গা, দ্যাট ইজ দ্য প্রসেস অফ রিপেয়ার স্টার্ট হয়ে গেছে। প্রস্টাগ্ল্যান্ডিনস, টিজিএফ আলফা, পিডিএফ, ইজিএফ, অনেকগুলো ভ্যারাইটিস অফ দিস টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, এগুলো সব বেরোচ্ছে। এই জিনিসগুলো অ্যালাউ করবে যে সেলস গুলো রিপেয়ার হচ্ছে। আদার সেলস, প্লুরিপোটেন্ট সেলস আমাদের অত থাকে না, যেটুকুনো থাকে সেগুলো দিয়ে তৈরি হচ্ছে ব্রিজিং আপ অফ দ্য স্মল এরিয়াস অফ ল্যাসেরেশনস উইল গেট রিপেয়ার্ড। কিন্তু যখন এরিয়া বড় হয় তখন এই ইনফ্লামেশনটা একটা লেভেল অবধি হবার পরে, আপ টু 48-72 আওয়ার্স অব্দি ইনফ্লামেশন হওয়ার পরে আর ইনফ্লামেশন হয় না। চোট লেগে গেল, দ্যাট ইজ দ্য 0 আওয়ার, বা আমরা বলি না 0 স্পট, যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, বোমটা ফেলেছিল, 0 স্পট বলি তো আমরা, এরিয়া অফ কি বলে জায়গাটা যেখানে বোমটা ফেলেছিল, ওই জায়গাটা কি 0 এরিয়া বলে। ওই জায়গাটাতে মানে ওই জায়গাটা থেকে শুরু হলো, এবার রিপেয়ার স্টার্ট হয়ে গেল, ওখানে ব্লিডিং হচ্ছে, সাংঘাতিক ব্লিডিং হচ্ছে, থ্রম্বাস যখন ফর্ম হচ্ছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস রিপেয়ার স্টার্ট হলো। এই যে থ্রম্বাস ফর্ম হওয়াটা এটা বিশাল ব্যাপার।
যাদের ব্লিডিং টেন্ডেন্সি আছে, ব্লিডিং ডায়াস্থেসিস আছে, তাদের থ্রম্বাস ফর্মেশন হয় না, অনেক দেরি হয়, কারণ কি ব্লিডিং টাইম, ক্লটিং টাইম ইজ মোর দ্যান 5 মিনিটস বেশি হয়ে গেছে, 6 মিনিটস হয়ে গেছে, 7 মিনিটস হয়ে গেছে, এখনো ব্লিডিং হচ্ছে, তার থামছে না। আরেকটা জায়গায় ব্লিডিং থামানো যায় না, যদি বড় বড় ব্লাড ভেসেলস হয় তখনও ব্লিডিং থামানো যায় না, বড় ব্লাড ভেসেল ইনজুরি হয়ে গেছে, আয়োটা গেল, থারাসিক গেল, সাবক্লেভিন গেল। ইফ ইট ইজ আর্টেরিয়াল ব্লিডিং আরো দেরি হবে, তখন তুমি যতক্ষণ না টুনিকে বাঁধছো, আমরা বলি না টুনিকে বেঁধে দাও পরেটা, টুনিকে শুড নট বি অ্যাপ্লাইড ফর মোর দ্যান 15 মিনিটস আপার আর্ম, মোর দ্যান 20 মিনিটস লোয়ার আর্ম, মোর দ্যান হাফ অ্যান আওয়ার ইন দ্য লোয়ার লেগস। টুনিকে বেঁধে রেখেও তার মধ্যে ওইটুকুন টাইমের মধ্যে শিফট করে দিতে হবে, না হলে কিন্তু ওইখানটাতে তার উপরে খারাপ হতে শুরু করে দেবে। তো ব্লাড ভেসেলস গুলো থেকে যখন থ্রম্বাস হতে শুরু করলো, থ্রম্বাস ইজ দ্য ফার্স্ট স্টেপস টু স্টার্ট অফ রিপেয়ার অফ আ উন্ড। ওই সময়টা থ্রম্বাস যখন ফর্ম হচ্ছে, আমরা ডোলর কালার, লস অফ ফাংশন, এই 5টা ইয়ে বলি না, ইনফ্লামেশনের 4টে, রুবার টিউমার বলি না, রুবার টিউমার, কালার, এগুলো ওয়ার্ডস গুলো মনে আছে? 4-5টা ওয়ার্ডস ইনফ্লামেশনের ওয়ার্ডস এগুলো। রুবার ইজ রেডনেস, লাল হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে যায়, টিউমার মানে সোয়েলিংটা ডেভেলপ করে যায়। এই জিনিসগুলো সব ইনফ্লামেশনের সাইন্স, এগুলো যে কোনো উন্ডে তৈরি হয়, চোট লাগার পরে ইনফ্লামেশন এগুলো সব আসে। বড় ইনফ্লামেশন যদি পেটে ভেতরে থাকে, রুবার টিউমার, কালার, এগুলো কিছু দেখতে পাবে না। এটা এই 4-5টা জিনিসের সঙ্গে আরেকটা জিনিস অ্যাড হয়, সেটা হচ্ছে লস অফ ফাংশন, যেটা বইয়ের মধ্যে ইউজুয়ালি পাবে না। লস অফ ফাংশন ইজ এ পার্ট অফ ইনফ্লামেশন, ঠিক আছে? ওই জায়গাটা যেখানে চোট লেগেছে ওই জায়গাটা কাজ করবে না, হাত ভেঙে গেছে, হাত ফুলে গেছে, হাত ভেঙে গেছে ইজ এ ট্রমা, ওখানে হয়তো উন্ড হতে পারে, নাও উন্ড হতে পারে, উন্ড হয়ে গেলে কম্পাউন্ড ইনজুরি, ঠিক আছে? এবারে ওটার জন্য যখন এই ইনফ্লামেশন গুলো হলো, ইনফ্লামেশনের পরে সেল প্রলিফারেশন শুরু হচ্ছে, সেলস প্রলিফারেট করার পরে তখন স্কার ফরমেশন হয়। হোয়াট ইজ স্কার? স্কার বা স্ক্যাব যখন রিপেয়ার হচ্ছে, রিপেয়ার হিলিং আউটকাম, টিস্যুস ডু নট ফিট ইন নর্মাল আর্কিটেকচার, ঠিক আছে? টাইপস অফ wound healing. Healing by first intention, primary intention, first intention, secondary intention. আমি এটা বলেছিলাম, হিলিং অফ ফার্স্ট ইন্টেনশন কি করে হয়? ক্লিন আনইনফেক্টেড wound, যেগুলো সবচেয়ে সহজ সরল wound, সেটা they will heal by first intention, আর যেটা কমপ্লিকেটেড wound সেটা বাই ফার্স্ট ইন্টেনশন হবে না, সেকেন্ডারি ইন্টেনশন বাই টার্সিয়ারি ইন্টেনশনে করতে হয়। ওটাকে রিভাইজড অপারেশন করতে পারো, মানে এইবারে ঠিক হলো না, পরের বার অপারেশন, কিন্তু ইউ হ্যাভ টু জাস্টিফাই ইয়োরসেলফ। তুমি সার্জন, তুমি নিজে ডিসাইড করবে যে প্রাইমারি ইন্টেনশনে ঠিক হবে না সেকেন্ডারি ইন্টেনশনে। বারবার করে একই অপারেশন করছো, বারবার করে ইনফেকশন হচ্ছে, বারবার করে পেশেন্ট ফিরে আসছে, দ্যাট ইজ নট কারেক্ট। কিন্তু রিকারেন্স অফ উন্ড হতেই পারে, পেশেন্টের হার্নিয়া অপারেশন করেছো, সে জোরে পায়খানা পেয়েছে বলে কনস্টিপেশন হয়ে গেছে, কনস্টিপেশন জোর লাগিয়েছে, অপারেশন পুরো খুলে গেল, খারাপ হয়ে গেল, এবারে আবার থেকে অপারেশন করে ঠিক করতে হবে পুরো লেয়ার্স গুলো, রিভাইজড অপারেশন করতে হচ্ছে, রিকারেন্স হয়ে গেছে। তো এখানে এটা সেকেন্ড ইন্টেনশন আসবে না, থার্ড ইন্টেনশন আসবে না, এটা আবার থেকে রিকারেন্স অফ এ wound, রিকারেন্স অফ এ ইনফেকশন, রিকারেন্স অফ এ অপারেশন, এরকম একটা ব্যাপার হয়ে গেল। কিন্তু যদি স্কিনটা স্ট্রেচ করে গেল, বলা হয় 7 দিনের পর স্টিচ কেটে দেবো, সে 7 দিনের সময় খেলে ধুলে দৌড়ে ঝাঁপ করে এসে পুরো স্কিন গুলো খুলে দিয়ে এসছে, অর্ধেকটা খুলে গেছে, অর্ধেকটা ইনফেক্টেড হয়ে গেছে, অর্ধেকটা পচে গেছে, খারাপ হয়ে গেছে, তো তোমাকে তো ওই সুচেস গুলো বার করে দিতে হবে, নাহলে তো ইনফেকশনটা আরো বড় হয়ে যাবে। ওখানে পেশেন্টের বুন্ডটাকে আবার থেকে হিল করার জন্য সময় দিতে হবে, তারপরে বুন্ড রিপেয়ার করবে, ওটা রিপেয়ার বাই সেকেন্ড ইন্টেনশন। আর যত তাড়াতাড়ি বুন্ড রিপেয়ার হয় প্রাইমারি ইন্টেনশনে, তত সুন্দর বুন্ড স্কার তৈরি হয়। স্কার ক্যান বিকাম ইনভিজিবল আফটার সাম টাইম। বডির অভ্যেসই হচ্ছে যে সব স্কার গুলোকে ইনভিজিবল করে দেয়। ইভেন আফটার সিজারিয়ান অপারেশন, ইভেন আফটার যে কোনো নর্মাল বেবি বার্থের পরেও মাদার্স উইল হ্যাভ স্ট্রেচ মার্কস ইন দ্য লোয়ার অ্যাবডোমেন। এই স্ট্রেচ মার্কস গুলো 2 বছরের মধ্যে কিছু থাকে না, 2 বছর 3 বছরের মধ্যে। এত বাজে বাজে স্ট্রেস তৈরি হয়েছে, বাট বডির একটা ইনহেরেন্ট প্রপার্টি হচ্ছে টু হিল
of its own to heal. And কোনো scar, there is absolutely no scar, absolutely will become okay. So কিন্তু মানুষ এটা জন্ম নেওয়ার পর থেকে তো ডিজেনারেশন শুরু হয়ে যায়, ব্রেন সেলস আর লস্ট এভরি ডে, প্রপার সেলস গেট ডিজেনারেটেড। যত ইয়ং থাকবে তত লেস স্কার হয়। এমব্রিওসদের মধ্যে তুমি, কারণ কি সেলস গুলো তো তখনও তৈরি হচ্ছে, তাই জন্য নিওনেটাল সার্জারি, প্রিনেটাল সার্জারি যারা করছে তাদের স্কার আর ভেরি লেস। যারা এমব্রিও মানে ভেতরে ইন্ট্রাইউট্রাইন সার্জারি করে বেবিটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, দেয়ার স্কারস উইল বি ভেরি লেস। কিন্তু যারা বাইরে এসে যাচ্ছে বা পিডিয়াট্রিক সার্জারি করছে তাদের কিছু স্কার থাকলেও থাকতে পারে, কিন্তু পিডিয়াট্রিক সার্জারিতেও স্কার যেটা থাকবে সেটাও থেকে বেশি প্রমিনেন্ট থাকবে অ্যাডাল্টরা যখন দে উইল গেট অপারেটেড। ব্যাপারটা বোঝাতে পেরেছি? মানে বাচ্চাদের ক্ষেত্রে স্কার হিলিং ইজ ভেরি ফাস্ট and there is no stretch mark, scar mark, any kind of tissues visible over the body. Spinal surgery হয়, মানে বাচ্চাটা স্পাইনা বাইফিডা, ওটা দেখা যাচ্ছে আল্ট্রাসাউন্ডে, এমব্রিওতে স্পাইনা বাইফিডা হয়েছে, ওটাকে নিয়ে বাইরে এসে অপারেশন করে আবার ইউট্রাসে দিয়ে বাচ্চাটার গ্রোথ হবে। So there won't be any scar. So it is a good thing. So the scar will be good. It depends on the age of the patient, the quality of the wound, and the status of the patient himself. Patient খুব young, ওর ভালো সার্জারি হওয়া উচিত, ভালো রিপেয়ার হওয়া উচিত, কিন্তু ওর অন্য সব প্রবলেম রয়েছে, ওর টিস্যুস ভালো না, ও ম্যালনারিশড, ওর অটোইমিউন প্রবলেম আছে, তো উন্ড রিপেয়ার ভালো হবে না। প্রাইমারি ইন্টেনশনে উন্ড তুমি চেষ্টা করেছো ভালো উন্ড দিতে, কিন্তু হয়নি, ওর উন্ড খুলে গেছে বা স্কার বাজে তৈরি হয়েছে। স্কার বাজে তৈরি হওয়াটাও মানে হচ্ছে সিঙ্গল স্ট্রিপ, একটা সিঙ্গল লাইন বা একটা ফেডেড আউটলাইন, কিন্তু যখন ওগুলো শক্ত হতে শুরু করে, স্কার ক্যান বি ডিফাইন্ড again classified as 3 types: hypertrophic scars, keloids, angry scars। তো ওইগুলো আবার অনেক রকমের স্কার্স আছে, উইল কাম টু দ্যাট। তো clean uninfected wound, surgical incised wound without much loss of cells and tissues, edges can be opposed, এগুলো তো সিম্পল আছে। এই যে ক্লট ফর্মেশন হচ্ছে, গ্রানুলেশন টিস্যু এসে যাচ্ছে, these are the methods how it gets repair. From the second stage, inflammation can last from third day to 3 weeks, and it can be longer in wider injuries, wider wounds, big wounds. This second stage can be a long process. Collagen formation and all this can be a very long process. Scar tissue in first month is তখনই হবে যদি তোমার একটা বড় কোনো অপারেশন হয়েছে, বিগ অপারেশন হ্যাজ বিন ডান, তখন স্কার টিস্যুটা তৈরি হতে তোমার আফটার 3 months তুমি বলতে পারো তুমি অ্যাবডোমিনাল ইনসিশনাল হার্নিয়া অপারেশন করেছো, বিশাল বড় একটা উন্ড আছে, তার নিচে নেট প্লেস করেছো, মেশ দিয়েছো, তার উপর নিচে তুমি রেকটাস রিপেয়ার করেছো, তার মধ্যে তুমি ড্রেন দিয়েছিলে, ড্রেনে সেরোমা পাস ব্লাড ওইগুলো সব বেরিয়ে গেছে, তারপরে তার স্কিন রিপেয়ার করেছো। কিন্তু পেশেন্টটা যদি খুব মোটা ওবিজ থাকে, ওবেসিটি থাকলেও উন্ড রিপেয়ার ভালো হবে না, ইনফ্লামেশন উইল বি ভেরি হাই, এটা এত বেশি রিপেয়ার হতে, বডির রিপেয়ার হতেই টাইম লেগে যাবে। ঠিক আছে? তো এই যে ফেজ অফ ইনফ্লামেশন, কোলাজেন ফর্মেশন, epidermis, dermis, এই রিপেয়ার গুলো, it will all depend on the tissue quality of the patient, of the patient research, patient's vitals এর উপরে, ইনজুরির উপরে, patient's own biochemistry উপরে, patient's the cause of the injury উপরে ডিপেন্ড করবে wound healing এর ফেজ গুলো। রিপেয়ার, রিজেনারেশন, রিমডেলিং। রিমডেলিং কোনটাকে বলে? ওই যে স্কার ফর্মেশনটা হচ্ছে রিমডেলিং।
যখন কোলাজেন টিস্যুস গুলো সরে যাবে তখন তার নিচে গুলো ওইগুলো হ্যাপহ্যাজার্ড ওয়েতে কোলাজেন গুলো আসবে, তারপরে দে উইল রিঅ্যালাইন দেমসেলস। অ্যালাইনমেন্ট কাকে বলে? অ্যালাইনমেন্ট মানে প্লেস করা, নিজের গাড়ির পরে গাড়ি রাখি আমরা, সেটাকে প্রপারলি অ্যালাইনড কার্স বা ভেহিকলস বলি। যদি উল্টো উপরে নিচে, তাহলে গাড়ি রাখতেও অসুবিধা, জায়গা বেশি নিয়ে না, ঠিক করে দেখতেও ভালো লাগে না, দ্যাট ইজ মিসঅ্যালাইনড, নন অ্যালাইনড। এই জিনিসগুলো সব বডি নিজে নিজে করছে, নেচার ইজ ডুইং অফ ইটস ওন অ্যালাইনমেন্ট। সেই যে যত বেশি করে সুন্দর করে অ্যালাইনমেন্ট হবে, স্কার তত সুন্দর হবে। এই অ্যালাইনমেন্টটা যখন বেশি হয়ে যাবে, বড় ভাবে হবে, তখন ওটা কিন্তু হাইপারট্রফিক স্কার হয়ে যাবে, বা ইট ক্যান বিকাম আ কিলয়েড। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাইপারট্রফিক স্কার এন্ড এ কিলয়েড? এই যে স্কার তৈরি হচ্ছে, এই স্কারটা যদি প্রপার হয়, তুমি কোনো টিস্যু দেখতে পাচ্ছ না ডিফারেন্স, ভেতরের টিস্যু দেখতে পাচ্ছ না। কিন্তু ইফ দের ইজ স্লাফ, স্লাফ কাকে বলে? বাজে টিস্যুস, ভেতরের টিস্যুস যখন ওপরে এসে যাচ্ছে, গ্রানুলেশন টিস্যু গুলো উপরে এসে যাচ্ছে, পাস ব্লাড ইনফেকশন গুলো তাহলে তাড়াতাড়ি হবে, বিকজ গ্রানুলেশন টিস্যু ইজ অ্যাবাভ। ফ্যাটস, মাসলস এগুলো যদি বাইরে এসে যায় তাহলে তাই হবে। তো স্কিনটার তো ডার্মিস, এপিডার্মিস তোমার 6টা লেয়ার আছে, কিন্তু এই লেয়ারের বাদে যেগুলো নিচে আছে, সেই টিস্যুস গুলো যদি বাইরে এসে প্রলিফারেট করে, দ্যাট ইজ গ্রানুলেশন টিস্যু। আর গ্রানুলেশন টিস্যু তাড়াতাড়ি ইনফেকশন হয়, তাই বলে আলসার তৈরি হয়ে যায়। আলসার যখন তৈরি হয়, তার নিচে স্লাফ তৈরি হয়, নোংরা ম্যাটেরিয়ালস তৈরি হয়। ওই স্লাফ গুলোকে পরিষ্কার করে করে গ্রানুলেশন টিস্যু যখন ব্লিড করবে, তখনই তুমি আবার থেকে সেকেন্ডারি ইন্টেনশনে রিপেয়ার করতে পারবে। You have to remove granulation tissue, remove the wound, properly cleaning the wound once again, then you do the secondary repair. তো যখন এগুলোতেও হয় না, টেন্ডেন্সি থাকে কারো কারো, মশা কামড়ালেও ওখানে স্কার হয়ে যায়, কান ফুটো করেছে তাতেও স্কার হয়ে গেছে, আছে না কিছু কিছু লেডিসের, এইখানটাতে তো মশা কামড়াচ্ছে, হুক লেগে যাচ্ছে, কিছু লেগে যাচ্ছে, ওর ওখানেই স্কার বারবার হয়ে যাচ্ছে। তো there is tendency also, especially of Africans, especially of Middle East লোকেদের, they get hypertrophic scars. ওদের স্কার টিস্যু গুলো এত বেশি হয়, মানে ওই কোলাজেন টিস্যুস গুলো এত বাজে ভাবে স্প্রেড করে যায় যে সে পুরো চিপকে গেল আফটার পোস্ট অপারেটিভ। এইগুলোকে বার্ন কন্ট্রাকচার্স তো হয়ই, যাদের বার্ন কন্ট্রাকচার্স যদি আফ্রিকান, ওদের খুব বাজে ভাবে হয়। শেভিং করতে হয় রোজ ছেলেদের, ওরা রোজ শেভিং করে, রোজই ওদের বাজে বাজে গ্রানুলেশন টিস্যু হয়, পুরো জায়গাটা ভর্তি করে হাইপারট্রফিক স্কার হয়ে গেল। and these are big thick মাংস, and they are not painful, but they look ugly, and they keep on growing, they keep on expanding, they keep on increasing and cause deformity in the arms and legs. দেখো কন্ট্রাকচারসটা ডিফারেন্ট, হাতে কন্ট্রাকচার, পায়ে কন্ট্রাকচার, নেক কন্ট্রাকচার, এগুলো এগুলো বার্ন ক্ষেত্রে খুব বেশি হয়। বাজে ভাবে ভুন্ড রিপেয়ার করো না, কারণ কি তাতেও কিন্তু সেগুলো কন্ট্রাকচারস ডেভেলপ করে যেতে পারে। আর তুমি ভালোভাবে ভুন্ড রিপেয়ার করছো, ইনস্পাইট অফ দ্যাট স্কার ডেভেলপ করে কোথায়? ওভার ম্যানুব্রিয়াম স্টার্নাই। তুমি প্রিভেন্ট করতে পারবে না। যাদের বডির টেন্ডেন্সি আছে টু ডেভেলপ এ স্কার, তাদের বলেই রেখো, কারো কারো ঘাড়ের কাছে কাছে হয়, খুব সুন্দরভাবে তুমি রিপেয়ার করেছো, বাট স্টিল স্কার, হাইপারট্রফিক স্কার। আর কিলয়েডস হলে কি হয়? ইচিং হয়ে আরো বড় হয়ে বাইরে বেরিয়ে যায় একদম, সেগুলো হলো কিলয়েডস, হার্ড শক্ত কিলয়েডস। সবাই দেখেছো তাই না? কিলয়েডসও দেখেছো, স্কারও দেখেছো, হাইপারট্রফিক স্কারও দেখেছো, কোনটাকে কি বলে জানো না, বাট দিস আর অল, দে অল কাম আফটার উন্ড হিলিং। উন্ড হিলিং এর প্রসেসের পরে আসছে। এইগুলোকে কি করে রিপেয়ার করতে হয়? হাউ টু ট্রিট এ হাইপারট্রফিক স্কার? প্রথমে তো চিনতে হবে, কারণ কি হাইপারট্রফিক স্কার যত বেশি তুমি কিলয়েড বার করবে, তত বেশি র এরিয়ার পরে আরো বড় কিলয়েড হবে, আরো বড় কিলয়েড হয়ে যাবে। If you try to treat a keloid by excision, grafting, আবার থেকে কিলয়েড হওয়ার সম্ভাবনা থাকে। So don't go about doing things which will again become more ugly, more bad, more third class. তেমনি repair of a wound in abdomen, a patient
You have not cured her underlying or his underlying problems. You are trying to repair again and again a hernia. কারণ কি ওর তো হার্নিয়া বারবার করে হয়ে যাচ্ছে, ও তো ওবেসিটি ছাড়েনি, ও তো ওবেসিটি হয়েই যাচ্ছে। তুমি রিপেয়ার হার্নিয়া করে কোনো দিন সারাতে পারবে না তাকে। এগুলো হ্যাবিটস গুলোকে ঠিক না করলে, ওর যদি নিজের থেকে নিজের ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপারকোলেস্টেমিয়া না ঠিক করে, তুমি যত ইচ্ছে হার্নিয়া রিপেয়ার করো, ওর হার্নিয়া ঠিক হবে না। ওর বডি পশ্চার যদি ঠিক না করে হবে না, ওর ম্যালনিউট্রিশন ঠিক না করে এগুলো হবে না। তেমনি হাইপারট্রফি স্কারের টেন্ডেন্সি যাদের আছে, কিলয়েডস এর টেন্ডেন্সি যাদের আছে, তুমি যত বেশি ট্রাই করবে তত বেশি আগলি হয়ে যাবে। কিভাবে ট্রিটমেন্ট করতে হবে? তবু তো ট্রিটমেন্টের জন্য পেশেন্ট তোমার কাছে এসেছে। যদি কন্ট্রাকচারস থাকে, ইউ গিভ এ জেড প্লাস্টিক। জেড প্লাস্টিক করলে কন্ট্রাকচার রিলিজ হয়। প্লাস্টিক সার্জারি যখন করবে তখন এগুলো আসবে, বাট ইউ শুড বি এবল টু রাইট ইট। দ্যাটস হোয়াই আই এম টেলিং ইউ, ইটস আ পার্ট অফ দ্য কোর্স। ইউ হ্যাভ গট 10 minutes with me. So in 10 minutes, how can I tell you everything about plastic surgery? I can't. This is totally like reconstructive surgery. Reconstructive surgery, you can understand, you are treating a deformed portion after a wound, and you are trying to give the maximum normal posture, position to the patient, and that comes under plastic surgery. I have got 10 minutes with you. I can't tell you the entire plastic surgery. For contracture release, you can do a Z plasty, it will release. Multiple Z plasties are done. Multiple M plasties are done over the scar. M plasty করে ওইগুলোকে নামিয়ে নামিয়ে দিয়ে তারপরে রিপেয়ার করা হয়। It becomes a straight line. Got it? অনেকগুলো আছে ডব্লিউটাকে ভি ওয়াই প্লাস্টি। ভি যেটাকে কন্ট্রাকচার হয়ে আছে, ভিটাকে ছাড়িয়ে দাও, তারপরে ওয়াই করে দিয়ে সেলাই করো। স্ক্যাল্পে খুব সুন্দর করে স্ক্যাল্প রিপেয়ার করা যায়। স্ক্যাল্প ইজ সো ভাস্কুলার, ওর যত স্কারই হোক না কেন ওটা রিপেয়ার খুব সুন্দরভাবে রিপেয়ার করা। লিপস যদি কাটিং চুরি হয়, পুরো কেটে না শ্রিঙ্ক করে এক সাইডে হয়ে যাবে। ইউ উইল বি এবল টু সি দ্য টিথ, alveolus, gums, everything. But তুমি টেনে এনে রিপেয়ার করে দাও লিপসটাকে সাবকুটেনিয়াসলি, ইট হ্যাভস এ ভেরি বিউটিফুল রিকনস্ট্রাকশন। দেখতে বাজে লাগে প্রথম দিকে, আরে বাপরে ও তো লিপসই নেই, কি হবে? দ্য ফিল্ট্রাম, এই জায়গাটা, নেজোলেবিয়াল এরিয়াটা, ফিল্ট্রাম অফ দ্য নোজ, আলা অফ দ্য নোজ, এজ অফ দ্য লিপ, এই জায়গাগুলোকে রিপেয়ার খুব কেয়ারফুলি করতে হয়। দ্যাট কামস ইনটু স্পেশালিস্ট সার্জিক্যাল প্লাস্টিক সার্জনস ডোমেন। এই জায়গাটা রিপেয়ার, এই যে ক্লেফট লিপ প্যালেটটা করে না, ওরা ওটাই ভিভাই প্লাস্টি দিয়ে করে, জেড প্লাস্টি দিয়ে টেকনিক্স দিয়ে করে। এটা স্ট্রেচ করে, ওখানে রিলিজ করে, প্যালাটাইন ভেসেলস গুলো ইউজ করে, and they do a beautiful reconstruction. একটুখানি নচিং বোঝা যায়। দেখেছো না ক্লেফট লিপ প্যালেট নচ করা? দেখেছিস কিনা ক্লেফট লিপ প্যালেট? বাচ্চাদের দেখিস নি? ক্লেফট লিপ প্যালেট এইসব জিনিস ডিফর্মিটিস গুলো রিপেয়ার করা হয় ভি বাই প্লাস্টি দিয়ে, জেড প্লাস্টিক। কিন্তু প্লাস্টিক সার্জারি, দিস ইজ টোটালি অ্যালজেব্রা ম্যাথমেটিক্স, খুব সুন্দর ম্যাথমেটিক্স দিয়ে এগুলো রিপেয়ার করা হয়। ঠিক আছে, এইটা হলো স্কার্স। কিন্তু যখন হাইপারট্রফিক স্কার হয়, সেগুলোকে সিলিকন জেল শিটস দিয়ে প্রেসার দিয়ে রাখলেও অনেক সময় অনেকটা কমে যায়। ট্রায়ামসিনোলোন ইনজেকশন, ওইগুলোকে ইন্ট্রাকিলয়েডাল পুশ করে করে ওইগুলো ছিপে যায়। তারপরে ডেপোমেড্রল, ডেপোপ্রেড, কতগুলো ইনজেকশন, স্টেরয়েড ইনজেকশন, ভ্যারাইটিস, দে ডিপেন্ড হাউ টু গিভ, ইউ শুড নো, because these are avascular, these are very dense, these are very tight. ওই ইনজেকশন গুলো ইন সিরিয়াল ওয়াইজ দিতে হয়, তাতে এই স্কার, হাইপারট্রফিক স্কার রেসপন্ড করে। সিলিকন জেল শিটস কাজ করে। তারপরে প্রেশার গার্মেন্টসে কিছুটা কম হয়। এন্টায়ার এক্সিশন অফ দ্য হাইপারট্রফিক স্কার করতে গেলে প্লাস্টিক সার্জনস ডোমেন, you go to them, they will do serial operations. Operation করতে করতে ইনজেকশন জেল শিটস, সিলিকন শিটস ওরা রিপ্লেস করতে থাকে, তবে রিপেয়ারটা হয়। That also you cannot guarantee 100% success will be there. আর যে সেকেন্ডারি উন্ড হিলিং অফ দ্য অ্যাবডোমেন যেটা আমরা করছি, বড় বড় উন্ডস গুলোকে, ওগুলোকে সাপোর্ট দিয়ে দিয়ে আমরা রাবার ব্যান্ডস, ছোট ছোট স্ট্র্যান্ডস দিই যেন কাছে আসে। তোমার
তোমাকে তো এপিডার্মিস টু এপিডার্মিস মেশাতে হবে, না হলে তো স্কিন গ্রো করবে না। ইউ হ্যাভ গট এ, যদি ধরো তোমার ভুনটা সেরে গেছে কিন্তু তোমার গ্রানুলেশন টিস্যুটা দূরে দূরে রয়েছে, এবার স্কিনের ভুনটাকে তো কাছে আনতে হবে। আমরা সিল্ক পরাচ্ছি, রাবারের স্ট্র্যান্ড দিচ্ছি, সিল্ক দিচ্ছি, টাইট করছি যেন কাছে আসে, রাবারের স্ট্র্যান্ডটা সাপোর্ট। দ্যাট ইজ হাউ ইউ ডু আ সেকেন্ডারি রিপেয়ার। টার্শারি রিপেয়ারও এইভাবেই করে। এগুলোতে উন্ড স্টিচগুলোকে আমরা 7 দিনে কাটি না, আরো ডিলেড কাটি, আরো দেরি করে কাটি। তাহলে কি হয়, যে উন্ডটা যেন সাপোর্ট পড়ে। সাপোর্ট পাওয়ার পরেও আমরা কি বলি, প্রেশার গার্মেন্টস পরে থাকুন, তাহলে ওখানটায় যখন আপনি টান করবেন বা দেখবেন বা ঝুঁকবেন, তাহলে ওই জায়গাগুলো নিজে নিজে টেনসাইল স্ট্রেংথ ফিরে পাবে। এটা ডিপেন্ড করে টাইপ অফ উন্ড, কখন ও নিজের স্ট্রেংথটা ফিরে পাবে। 20% ফিরে আসে 1 মাসে, 30% ফিরে আসে 1.5 মাসে, 60% ফিরে আসে 3 মাসে। It depends on the site of the wound, it depends on the type of the wound, it depends on the patient. When the tensile strength মানে to bear the load. একটা ঘা হয়ে গেছে জায়গায়, ওটার উপরে তুমি লোড দিয়েছো, সিজারে হয়েছে, তার উপরে লোড দিয়েছো, পেশেন্টটা বালতি তুলছে, ওই ভুনটা কি ভালো থাকবে? না, থাকবে না। ওটা ফিরে এসে তোমার কাছে আবার ব্যাক করবে। এপিজিওটমি হয়েছে, এপিজিওটমি মানে বাচ্চাটা ডেলিভারি করার সময় তুমি ওইখানটাকে ইনসিশনটা দিচ্ছ, সার্ভাইকাল পেরিসার্ভাইকাল ইনসিশন দিয়ে হেড ডেলিভারি করছো, এপিজিওটমি ইনসিশন দিতেই হবে, তাই তো, বেবি ডেলিভারির জন্য। তো এপিজিওটমি স্টিচটা যখন দিচ্ছ, রিপেয়ারটাও খুব সুন্দরভাবে করতে হবে, নাহলে ওইখানটা কিন্তু ফাঁক রয়ে গেল, ওই উন্ডটা যে ওর আবার কোথায় কোথায় ইনজুরি করে দেবে। So that is you create episiotomy incision so that the baby delivery, normal baby delivery is easy, good, not difficult for the patient or the doctor. And after that you do a primary repair. Primary repair কেন কি, ওটা ক্লিন wound তুমি রিপেয়ার করবে। বাট ওই স্টিচ নিয়ে পেশেন্ট যদি হাঁটা চলা করে তারপরে 2 দিন ধরে, তারপরে তোমার কাছে আসে, ওটা তো হয়ে গেছে, খুলে গেছে সব স্টিচ ফিচ।